আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে অনলাইনের ক্লাসের শুভেচ্ছা। সেকেন্ড ইয়ার আজকে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এই 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 বিষয়ের উপরে আজকে তোমাদের কনসেপ্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশের পল্লী উন্নয়নের ধারণা, এই ব্যাপারে আজকে এই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস আজকে বলবো। আশা করি তোমরা যারা শুনছো সবাই এই কনসেপ্টের আড়ালে এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের যে বিষয়গুলো আজকে আসবে সেটা ছিল পল্লী উন্নয়ন কি, বাংলাদেশের অর্থনীতিতে পল্লী উন্নয়নের গুরুত্ব বর্ণনা করো। এরপরে বাংলাদেশে পল্লী উন্নয়নের কৌশলসমূহ যেটা ছিল বা প্যারামিটার যেটা বলো পল্লী উন্নয়নের কৌশলসমূহ, এটা স্ট্র্যাটেজি, বাংলাদেশের পল্লী উন্নয়নে জনগণের অংশগ্রহণের ভূমিকা। এরপর পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল নামে একটা ব্যাপার আছে, কুমিল্লাকে একটা মডেল হিসেবে দেখা হয়েছিল। আর বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা। তো আজকে আমি এই ব্যাপারগুলো সম্পর্কে ডিটেলস তোমাদের আলোচনা করব। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং বাইরের অনলাইনের ক্লাসে যারা আমাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যারা শুনছো, সবাইকে আজকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা আশা করি এই অধ্যায়গুলো সম্পর্কে আজকে তোমার এই লেকচারটা তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের যে ব্যক্তিগত যে পার্সোনাল যে আসলে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো আজকে এই পল্লী উন্নয়নের ডেভেলপমেন্টে কী ভূমিকা রাখবে এটাও তোমরা শেয়ার করতে পারবে। তো পল্লী উন্নয়নটা কি? রুরাল ডেভেলপমেন্ট হলো, পল্লী বা গ্রামই হচ্ছে আমাদের মানে কি দেশের একটা প্রাণকেন্দ্র। পল্লীতেই দেশের প্রায় আমরা জানি শতকরা ৮০% লোকই গ্রামে বাস করে। পল্লী বা গ্রাম ব্যতীত শহরের উপর নির্ভর করেই কোনো জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। শহরে যে লোকটা বাস করে সীমিত সংখ্যক লোকই বাস করে। আর শহরের উন্নতি হলেই কি একটা দেশের উন্নতি হবে? এটাও না কখনো। দেশের সার্বিক উন্নতি করতে গেলেই পল্লী উন্নয়নের দিকেই আমাদের গুরুত্ব বা নজর দিতে হবে। সাধারণ অর্থে পল্লী উন্নয়ন বলতে গ্রামীণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং গ্রামের পল্লী উন্নয়ন, যেটা আজকে দেখো তোমরা অর্থনীতিতে কি ভূমিকাটা ফেলে, ওই গ্রামের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাকে বোঝায়। আর যদি আমরা এটা ব্রডলি বলি তাহলে দেখা যাবে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম অঞ্চলের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির গুণগত মান ও পরিমাণগত উন্নয়ন সাধিত হয়। তাকেই আমরা পল্লী উন্নয়ন বা গ্রামীণ, যেটা বলতে চাও তোমরা, পল্লী উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন আমরা বলতে পারি। তো বিভিন্ন অর্থনীতিবিদগণ পল্লী উন্নয়নের বিভিন্ন রকমের সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক এম এ হামিদের মতে পল্লী উন্নয়ন এমন একটি ধীমান ও মানুষচালিত প্রক্রিয়া যা পল্লীর সর্বস্তরের লোকের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা, মৌলিক চাহিদা যেগুলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তোমরা জানো ফান্ডামেন্টাল যে বেসিক নিডগুলো আছে, সার্বিক উন্নয়নে যে ভূমিকা নিশ্চয়তা পালন করে, এটাই যে এগুলো সবাইকে ইনশিওর করবে, তাহলেই এটা পল্লী উন্নয়নের একটা হবে। আর অর্থনীতিবিদ গডসেক ফ্যালকন বলেছিলেন, পল্লী উন্নয়ন বলতে পল্লীর আধুনিকায়ন প্রক্রিয়ায় যেখানকার জনগণের ব্যাপক অংশগ্রহণ করে, মানে আধুনিকীকরণের সাথে জনগণের পার্টিসিপেশনটা একটা ব্যাপক আকারে যখন হবে তখনই আমরা বলবো যে সেখানে রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আমরা বলতে পারি আসলেই পল্লী উন্নয়ন হলো গ্রামীণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মানের উন্নয়নকেই পল্লী উন্নয়ন বলতে পারি। তার মানে গ্রামীণ যে সম্পদটা আছে সেটাকে ব্যবহার বা প্রয়োগ করেই তারা যে তাদের জীবনযাত্রার মানের যে নিডসগুলো তারা ফুলফিল করতে যখন পারবে, একটা স্ট্যান্ডার্ড লাইফ আসবে, তখনই আমরা বুঝবো যে তারা পল্লী উন্নয়ন শেখানো হয়েছে। প্যারামিটার আছে কিছু পল্লী উন্নয়নের। এখন এই প্যারামিটারগুলো কী আছে? পল্লী উন্নয়নে পল্লী জনগণের জীবনযাত্রাকে কাঙ্ক্ষিত পরিবর্তনে আনা প্রয়োজন। এই প্রকৃতি যদি আনতে যায় তাহলে আমাদের কিছু সূচক আছে প্যারামিটার, যেমন কৃষির উন্নয়ন করতে হবে। সেখানে জানো তোমার পল্লী উন্নয়নের ক্ষেত্রে কৃষির উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ব্যতীত কোনো বিকল্প নেই। উন্নত শস্য, বীজ, সার, কীটনাশক, কৃষি উপকরণ প্রভৃতির যথাযথ সরবরাহ এবং এর ব্যবহার নিশ্চিত করতে হবে। শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হবে, বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, উন্নত উৎপাদন পদ্ধতির পরিচালন ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সমবায়ের মাধ্যমে জনগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই পল্লী উন্নয়ন নিশ্চিত করা যাবে। তার মানে কৃষি উন্নয়ন একটা প্যারামিটার আছে এখানে। তারপর কুটির শিল্পের প্রসারণ, কুটির শিল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে তোলা সম্ভব, যেমন তাঁত শিল্প, বস্ত্রশিল্প, বয়ন শিল্প, কামার কুমার, জেলে মৃৎশিল্প প্রভৃতির উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচি
প্রদান করা যেতে পারে এবং যখন স্বাবলম্বী হবে তারা তখন পল্লীর আর্থসামাজিক কাঠামো শক্তিশালী হতে হবে, তাইলে কুটির শিল্পের সম্প্রসারণ করা প্রয়োজন, এটাও একটা সূচক। এরপর আছে শিল্পোন্নয়ন। কৃষির পাশাপাশি গ্রামীণ শিল্প খাত গ্রামীণ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এখানে বৈজ্ঞানিক চাষাবাদ, পশুপালন, হাঁস মুরগির খামার, মৎস্য চাষের উপর নির্ভর করে সেসব শিল্প স্থাপন করা যেতে পারে, যেগুলোর মধ্যে কৃষি, কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ শিল্প, পশুখাদ্য, হাঁস মুরগির খাদ্য, পশুর বর্জ্য থেকে সার তৈরি, জুতার কারখানা, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, মৃৎশিল্পী প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলোর মাধ্যমে আমরা শিল্পোন্নয়নের মাধ্যমে আমরা পল্লী উন্নয়ন ঘটাতে পারি। গ্রামীণ ক্ষমতা কাঠামোর পরিবর্তন যেটা আছে, গ্রামে ক্ষুদ্র মাধ্যমে এখানে কৃষক, মধ্যম কৃষক, ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক এগুলো আছে বিভিন্ন। এগুলো উন্নয়নের জন্য এগুলোকে বিভিন্নভাবে আমরা তাদের মধ্যে যে সম্পদের বন্টনটা আছে এগুলো যদি সমভাবে বন্টন করে তাদেরকে বিকাশ ঘটায়, তাদের মধ্যে আধুনিকায়নের যে বিকাশ ধারণাগুলো তাদের প্রসার লাভ করলেও তারা এটা একটা যে অসম বন্টনের প্রমাণটা না থাকে, সমবন্টন থাকে, তাহলে এখানে পল্লী উন্নয়ন হবে। তারপর গৃহপালিত পশুপালন তথা হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, মাছের খামার, গরু ছাগল পালন ইত্যাদি পল্লী উন্নয়নের সাথে জড়িত। এগুলোর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং বেকার সমস্যারও লাঘব হয়। যুব নারী সমাজের মধ্যেও আর্থিক সচ্ছলতা ফিরে আসে, কর্মসংস্থানের সুযোগ হয়। যখন এই প্রকল্পগুলো বা চাষগুলো করা হবে তখন সেখানে বিভিন্ন মানুষ কাজ করার সুযোগ পাবে। গ্রামীণ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কারণ এরা মূলত কর্মসংস্থানের উদ্যোগ গ্রাম থেকে শহরে গমন করে। তাই গ্রামীণ অঞ্চলে যদি এই কর্মসংস্থানের সুযোগ কষ্টে যেতে পারে তাহলে শহরে তারা বিভিন্ন রকমের এত বেশি ঘনবসতিপূর্ণ হবে না। গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করা, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এখনও অনেক ক্ষেত্রে পিছনে আছে, তাই তারা এখনও অসচেতন অন্ধকারের মধ্যে অবস্থান করে, ফলে পল্লী উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পল্লী উন্নয়নের ক্ষেত্রে জনগোষ্ঠীকে সচেতন করা অপরিহার্য। উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সমস্যা উন্নয়নের কর্মকাণ্ডের চাহিদা সম্পর্কে স্থানীয় জনগণের অধিকতর অবগত। এই জন্য যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেই অঞ্চলের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। এরপর আছে জনগণের আয় বৃদ্ধি। স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের পাশাপাশি আয়ের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারা এই আয় থেকে সঞ্চয় বৃদ্ধি করে ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করতে পারে, যা পল্লী উন্নয়নের জন্য অপরিহার্য। পল্লী উন্নয়নের যে একটা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে আয়ের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তারপর গণতান্ত্রিক চেতনা। একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে সে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর, আর এই দৃষ্টিকোণ থেকে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প নয়। পল্লী উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা অপরিহার্য। তাই পল্লী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে গণতান্ত্রিক। দেখো তুমি কতগুলো প্যারামিটার কথা বললাম, কৃষি উন্নয়ন, কুটির শিল্পের প্রসারণ, শিল্প উন্নয়ন, তারপর গ্রামীণ ক্ষমতা কাঠামো, গৃহপালিত পশুপালন, এরপর কর্মসংস্থান সুযোগ করা, গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করে তোলা, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ উদ্বুদ্ধ করা, জনগণের আয় বৃদ্ধি করা, গণতান্ত্রিক চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করা। এই যে প্যারামিটারগুলো আছে দেখো, প্রত্যেকটা প্যারামিটারই জনগণের সাথে একটা রিলেশন আছে তাদের। এগুলো থেকে আমরা দেখতে পাই যে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন গৃহীত কর্মসূচি হলো পল্লী উন্নয়ন। একটি দেশের জন্য খুবই অপরিহার্য। তবে উপযুক্ত পরিকল্পনা উদ্যোগের অভাব থাকলে এগুলো কার্যকর ভূমিকা পালন। সরকারি পর্যায়ে যদি উদ্যোগ গ্রহণ এবং পরিকল্পনা যথার্থরূপে বাস্তবায়ন করা হয় তাহলে পল্লী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এখন বাংলাদেশের ইম্পর্টেন্স অফ রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এখন বাংলাদেশের অর্থনীতিতে পল্লী উন্নয়নের গুরুত্বটা কী? বাংলাদেশের অর্থনীতি যেটা আছে, যেমন বাংলাদেশের অধিক কৃষি উন্নয়ন হবে, শিল্প উন্নয়ন হবে, গ্রামীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার, তারপর কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, গ্রামীণ মূলধন গঠন, সুষম উন্নয়ন, সার্বিক উন্নয়ন। তো আমরা যদি দেখি যে অর্থনীতিতে গ্রাম এই জিনিসগুলো আছে, বাংলাদেশের 80% লোক যেখানে গ্রামে থাকে সেখানে তাহলে গ্রামীণ সম্পদের যে সুষ্ঠু ব্যবস্থাপনা আছে সেটা যদি তোমরা এই কাজগুলোর মাধ্যমে, যেমন কৃষি উন্নয়ন, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ কৃষির উপর নির্ভরশীল। আবার অধিকাংশ লোক যেহেতু গ্রামে বাস করে সেহেতু কৃষির উন্নয়ন ছাড়া পল্লী উন্নয়ন হবেই না, কেননা পল্লী উন্নয়নের মানেই কৃষির উন্নয়ন। শিল্প উন্নয়নও সেম। বাংলাদেশ শিল্প উন্নয়নের ক্ষেত্রে পল্লী উন্নয়নের প্রভাব রয়েছে। পল্লী উন্নয়নের মাধ্যমে কৃষি উন্নয়ন সাধন করা যায়। কৃষির উন্নয়ন হলে শিল্পে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং কৃষকদের আয় বাড়বে এবং শিল্পজাত দ্রব্য সামগ্রীর মাধ্যমে একটা বাজারের সৃষ্টি হবে। এরপর গ্রামীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার। পল্লী উন্নয়নের মাধ্যমে
গ্রাম অঞ্চলে অব্যবহৃত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভবপর হলে জাতীয় উৎপাদন যেটা জিডিপি বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বাংলাদেশের প্রকট বেকার সমস্যা বিদ্যমান, এখনও পল্লী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। তাই গ্রামীণ উন্নয়নে পল্লীর বেকার যুবকদের সম্পৃক্ত করতে পারলে এদেশের বেকার সমস্যা অনেকটাংশে লাঘব হবে। জাতীয় আয় বৃদ্ধি পল্লী উন্নয়নের মাধ্যমে কৃষি উন্নয়ন এবং শিল্প উন্নয়ন সাধন করা যায়। আবার কৃষির উন্নয়ন ও শিল্প উন্নয়নের দ্বারা জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। জাতীয় উৎপাদন বাড়লে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণে বাড়বে এবং জাতীয় জীবনে উন্নয়নের গতিধারা সঞ্চারিত হবে। রপ্তানি বৃদ্ধি পল্লী উন্নয়নের মাধ্যমে কৃষির উন্নতি সাধন করা হলে এদেশে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়লে বৈদেশিক বাণিজ্যের প্রতিকূলতা দূর হবে এবং বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তারপর জনসংখ্যা হ্রাস বাংলাদেশের পল্লী অঞ্চলে ধর্মান্ধতা কুসংস্কার প্রচলিত থাকার কারণে জন্মহার অধিক হয়। গ্রামীণ উন্নয়ন কার্যক্রম চলমান থাকলে বিভিন্ন সামাজিক কুসংস্কার দূরীভূত হবে, ফলে জন্মহার কমবে এবং জনসংখ্যাও হ্রাস পাবে। গ্রামীণ মূলধন গঠন বাংলাদেশের পল্লী অঞ্চলে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক সংস্থার অভাবে গ্রামাঞ্চলে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একীভূত করে মূলধনে পরিণত করা যায় না। পল্লী অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড চলতে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ সঞ্চয়গুলোকে একীভূত করে তাকে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা যেতে পারে। এরপর সুষম উন্নয়ন বর্তমানে অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশের গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে বিস্তর ব্যবধান বিদ্যমান। কাজেই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমে এ ধরনের অসম উন্নয়ন দূর করে গ্রাম ও শহরাঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তো সার্বিক টোটাল একটা উন্নয়ন আছে। অর্থনৈতিক উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সামগ্রিক উন্নয়ন সম্ভব আবশ্যক। গ্রামভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য গ্রাম উন্নয়ন প্রয়োজন। পল্লী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির সকল খাতের উন্নয়ন ঘটানো সম্ভব। এখন আমরা দেখি বাংলাদেশ একটি পল্লী উন্নয়ন, আগেই বলছি গ্রাম প্রধান দেশ, এদেশের অর্থনৈতিক উন্নতি অনেকাংশেই পল্লী উন্নয়নের উপর নির্ভরশীল। কাজে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য পল্লী উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি আমাদেরকে দিতে হবে। যদি পল্লীর উন্নয়ন হয় তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। মাথাপিছু আয় বৃদ্ধি পেলে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে। এবার হচ্ছে তোমাদের যে পল্লী উন্নয়নের স্ট্র্যাটেজির ডেভেলপমেন্ট আর টেকনিক্সগুলো কি। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দরকার কি সুষ্ঠু পরিকল্পনার জন্য বাস্তবায়ন করে কিছু সুনির্দিষ্ট কৌশল বা প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকা দরকার। বিভিন্ন তাত্ত্বিক বিশ্লেষণগণ অন্য বিভিন্ন রকমভাবে এরা দেশকাল সময় অর্থনীতির হালচালের প্রেক্ষিতে উন্নয়নের কৌশল ধারণার বিপরীতে বাংলাদেশের উন্নয়নের জন্য বেশ কয়েকটি তথ্য আছে, আমরা এগুলো দেখতে পারবো। 1975 সালে পট পরিবর্তনের পর 76 সালে যেটা হয়েছিল সেখানে যে ভূমিসত্ত্ব সংস্কার করে ভূমিহীনদের মধ্যে মালিকানা প্রদান ও যৌথ চাষ ব্যবস্থা প্রদান করা হয়েছিল। 1973 থেকে 77 সময়কালে বাংলাদেশে অসাইডের প্রতিনিধি ছিলেন জোসেফ স্টাপনেট। তার বাংলাদেশ ইকুইটেবল গ্রোথ গ্রন্থে বাংলাদেশকে পোর্ট্রেট অফ দ্য পুয়ার কান্ট্রিজ আখ্যা দিয়ে বাংলাদেশের উন্নয়ন কৌশল তিনি প্রস্তাব করেন। তার প্রস্তাবিত কৌশলগুলো ছিল সেটা ছিল 1 নম্বর বিদেশি সাহায্যকে বর্জন করা। তারপর উচ্চ ফলনশীল জাতের ফসল চাষের মাধ্যমে নতুন বীজ বিপ্লব সাধন করে কৃষিকে সমৃদ্ধ করে। এক্ষেত্রে তিনি আরও কিছু আনুষঙ্গিক সংস্কারের প্রস্তাব দেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নুরুল ইসলাম তার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ গ্রন্থে তিনি বাংলাদেশের উন্নয়ন কৌশল প্রসার করেন। সেখানে তিনি কিছু কৌশলের কথা বলেছিলেন, সেগুলো আমি বলছি এখন। আমাদের বিশাল শ্রম শক্তিকে মোবিলাইজ করতে হবে, মানে এগুলোকে চালু করতে হবে। কৃষির অগ্রগতির সাথে সাথে ক্ষুদ্রায়তন শ্রমঘন শিল্পের বিকাশ ঘটাতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এই অধ্যাপক নুরুল ইসলাম এই কৌশলগুলোর কথা বলেছেন। তিনটে থেকে আমরা দেখি এটা থেকে আমরা দেখি যে উন্নয়ন কৌশল মানেই উন্নয়নের পদ্ধতি। সময়ের সাথে সাথে এটিরও পরিবর্তন অনেক বাঞ্ছনীয়। যে একটি দেশকে কিভাবে উন্নয়ন করা যাবে, এগিয়ে নিয়ে যাবে নেওয়ার দিক নির্দেশনাই ছিল উন্নয়ন কৌশল। এখন বিবর্তনে এটা আর্থসামাজিক ও ভৌগোলিক অবস্থান প্রেক্ষিতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই কৌশলগুলো কাজ করে। তো বাংলাদেশের পল্লী উন্নয়নের কৌশলগুলো ছিল 1 নম্বর খাদ্য উৎপাদন বৃদ্ধি। বাংলাদেশের খাদ্য সমস্যাটাই প্রধান সমস্যা ছিল। প্রয়োজনীয় খাদ্যের এখন অবশ্য অনেকটা কমে আসছে। প্রয়োজনীয় খাদ্যের অভাবে এদেশের জনগণ অপুষ্টিতে ভোগ এবং কর্মদক্ষতা হারিয়ে পড়ে। সুতরাং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিতে বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি চালু করা আবশ্যক। এক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধির একমাত্র কৌশল ছিল
উপসি প্রয়োগের মাধ্যমে নিবিড় চাষের পরিচালন করা যায়। তাছাড়া খাদ্য নিরাপত্তা, খাদ্য বন্টনের দিকেও নজর রাখতে হবে। ত্রুটিপূর্ণ আভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কর্মসূচির পরিবর্তে রেশন ও কাজের বিনিময়ে খাদ্য সমিতির দ্বারা খাদ্যের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। এরপর বৎসরের উৎপাদন বৃদ্ধি, মানুষের বিভিন্ন ধরনের মৌলিক চাহিদার মধ্যে বৎসর অন্যতম। গ্রাম্য লোকদের ন্যূনতম বার্ষিক মাথাপিছু আয় বৎসরের প্রয়োজন 10 মিটার, এটি স্বাভাবিক ভোগের চেয়ে কম, তাই বৎসরের উৎপাদন বৃদ্ধি করে লোকের জন্য পর্যাপ্ত বৎসরের যোগান নিশ্চিত করা যায়। এক্ষেত্রে আবার মিল থেকে তাঁত শিল্পের উপর গুরুত্ব আরোপ করা যেতে পারে। আশ্রয়ণ প্রকল্প গ্রহণ, আধুনিক সভ্য জগতে বাসস্থান ব্যতি রেখে মানুষের জীবনযাপন করতে পারে না, তাই বাসস্থানও একটি অপরিহার্য মৌলিক চাহিদা হিসাবে পরিগণিত। এদেশে পল্লী বাসস্থানের 95% সংস্থায় গৃহ কাঁচা বা কাঁচামাল দিয়ে তৈরি, অন্যদিকে 35% পল্লীবাসী গৃহহীন। বর্তমানে সরকার গৃহহীনদের জন্য আত্মকর্মসংস্থান ও গৃহণের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন কি করছে, আশ্রয়ণ শীর্ষক প্রকল্প গ্রহণ কর্মসূচি হাতে নিয়েছে। তারপর সর্বজনীন গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু। শিক্ষা বাংলাদেশের সকল নাগরিকের একটি মৌলিক অধিকার। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের মুখ্য উপকরণ। দেশেতে একটি সর্বজনীন ও গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে বিজ্ঞান ও প্রযুক্তি চেতনা সম্পন্ন শিক্ষিত দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিল্প শিক্ষা পরিকল্পনা উন্নয়ন প্রয়াস চালু রাখা আবশ্যক। এদিকে প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে, অন্যদিকে মাধ্যমিক উচ্চশিক্ষার উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপর আছে যেটা আছে সুস্বাস্থ্য নিশ্চিতকরণ। স্বাস্থ্য মানুষের একটি মৌলিক অধিকার। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে বাস্তবায়ন স্বাস্থ্যবান জাতি তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে স্বাস্থ্য খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ, অপরিসীম। কিন্তু সাধারণ দারিদ্র্য গ্রাম্য জনগণের স্বাস্থ্য সুবিধা প্রাপ্তি অত্যন্ত কম। এই প্রেক্ষিতে পল্লী স্বাস্থ্য খাতের উন্নয়নে অধিক সংখ্যক হাসপাতাল প্রতিষ্ঠা, বেশি বেশি ডাক্তার, ঔষধের সংস্থান জরুরি। সরকার কর্তৃক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের সাথে বিষয়গুলো শক্তিশালীকরণের জন্য এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরপর মানবীয় গুণাবলীর উন্নয়ন। পল্লী উন্নয়ন বিভিন্ন মানবীয় গুণাবলীর সাথে সম্পৃক্ত, যেমন মানুষের জ্ঞান, দক্ষতা, উদ্যোগ, নৈতিক চরিত্র, সহযোগিতার মনোভাব ইত্যাদির উপর নির্ভরশীল। সম্ভবত এই কারণেই পল্লী উন্নয়নকে ধীমান মানব চালিত একটি উন্নয়ন প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। পল্লী উন্নয়ন কৌশলের ক্ষেত্রে মনুষ্য গুণাবলীর উন্নয়নে অগ্রাধিকার ভূমিকা পালন করেছে। বাংলাদেশ দরিদ্র পল্লীবাসীর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির সংস্থানকে পল্লী উন্নয়নের প্রাথমিক পর্যায়ের কৌশল বলা যায়। এসব কৌশলের সফল প্রয়োগ ও বাস্তবায়নের উপর এদেশের পল্লী উন্নয়নের সার্থকতা নির্ভর করে। যে পল্লী উন্নয়নের কৌশলগুলো দেখো তাহলে। এবার দেখো পিপলস পার্টিসিপেশন ইন রুরাল ডেভেলপমেন্ট। পল্লী উন্নয়নে জনগণের অংশগ্রহণটা কিভাবে কাজ করে। জনগণের সাধারণত পল্লী উন্নয়নে জন অংশগ্রহণ বলতে জনগণের সেই সমস্ত স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ডকে নির্দেশ করে যার দ্বারা পল্লী সমাজে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সূচিত হয়। পল্লী সমাজ তথা রাষ্ট্রের যে কোনো প্রকার কর্মতৎপরতায় ব্যক্তির অংশগ্রহণই হলো জন অংশগ্রহণ। এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ যিনি কুইন্সল্যান্ড, তিনি বলছেন গ্রামীণ দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের উদ্যোগসমূহের জনগণের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় পল্লী উন্নয়নে জনগণের অংশগ্রহণ। অর্থনীতিবিদ পোর্টম্যান বলেছেন গ্রাম তথা পল্লীর সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণই হলো পল্লী উন্নয়নের জন অংশগ্রহণ। বিশিষ্ট তাত্ত্বিক ডক্টর আকবর আলী খান বলেন পল্লী এলাকার সকল শ্রেণীর মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে সরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রকল্পে জনগণের অংশগ্রহণ এবং তার সুফল ভোগ করার সামগ্রিক প্রক্রিয়াই হলো পল্লী উন্নয়নের অংশগ্রহণ। পল্লী উন্নয়ন জন অংশগ্রহণ যেটা মাস পার্টিসিপেশন, সেটা মূলত পল্লীর উন্নয়নমূলক কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করা এবং তার সুফল ভোগের পথকে প্রশস্ত করাকে বোঝায়। পল্লী উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্বটা কি? বাংলাদেশে একটা আগেই বলছি কৃষি নির্ভর দেশ, এদেশে 80% মানুষই গ্রামীণ খাত থেকে তাদের সুযোগ সুবিধা ভোগ করে, তাই গ্রামীণ সম্পদের যথাযথ ব্যবহার একটা ব্যবসা হয়ে দাঁড়ায়। স্থানীয় জনগণের অংশগ্রহণ তাদের পরিকল্পনার মাধ্যমে পল্লী অঞ্চলে অব্যবহৃত প্রাকৃতিক ও জনসম্পদের সুষ্ঠুভাবে কাজে লাগানো সম্ভব। আমাদের শতকরা 80% লোক গ্রামে বাস করে, সুতরাং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে গ্রামকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এরপর আছে গ্রামীণ মূলধন গঠন। গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নে জনগণ যদি সক্রিয় অংশগ্রহণ করে তবে গ্রামীণ উন্নয়ন। তারপর কৃষি যান্ত্রিকীকরণ, যেটা বলছিলাম গ্রামীণ উন্নয়নমূলক কাজে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হলে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সূচিত করতে হবে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। জাতীয় আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পাবে। বিভিন্ন গ্রামীণ উন্নয়ন পরিকল্পনায় স্থানীয়
জনগণের অংশগ্রহণের ফলে কৃষি ও শিল্পায়ন ত্বরান্বিত হবে, ফলে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে গ্রামীণ সমাজে বেকার, ছদ্ম বেকার, মৌসুমি বেকার প্রভৃতি প্রকট আকারে দেখা যাচ্ছে। অকৃষি খাতে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্রামভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যাগুলো সহজেই দূর করা যায়। শিল্পে কাঁচামালের যোগান। দেশের বড় বড় শিল্প কারখানা কাঁচামালের উপর নির্ভরশীল। গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা জনগণের অংশগ্রহণের ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই সাথে কাঁচামালের যোগান বৃদ্ধি পেয়ে শিল্প কারখানায় পূর্বের তুলনায় উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ তথা মানুষের উন্নয়ন হবে। জীবনযাত্রার মান উন্নত করা। গ্রামীণ জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। বাংলাদেশের শহরের তুলনায় গ্রামীণ জীবনযাত্রার মান অনেকটাই নিম্নমানের। গ্রামীণ জনগণকে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে জীবনযাত্রার উন্নয়ন সাধন করতে হবে। তারপর দক্ষ, সৎ স্থানীয় নেতৃত্বের বিকাশ। স্থানীয় গ্রামীণ উন্নয়নের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে যোগ্য নেতা বের হবে। তাছাড়া গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে যদি জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তবে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে তারা সক্ষম হবে। সম্পদের সুষম বন্টন। গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় সমাজের জনগণকে সম্পৃক্ত করা যায়, তবে তাদের নিজেদের এবং সমগ্র সম্প্রদায়ের অবস্থার উন্নতি সাধন করা সম্ভব। সম্পদের সুষম বন্টনের মাধ্যমেই কেবল জনগণ অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। এরপর আছে শিল্পে গ্রামীণ জনগণের অংশগ্রহণ। তারপর সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা বৃদ্ধি রোধ, নির্ভুল তথ্য পরিসংখ্যান প্রদান, সমস্যা চিহ্নিতকরণে জনগণের অংশগ্রহণ। এগুলো যে জনগণের পল্লী উন্নয়নের স্ট্র্যাটেজি বা কৌশল। এখন দেখো উন্নয়ন মডেল, সেখানে পল্লী উন্নয়নের কুমিল্লা মডেল সম্পর্কে একটা কথা বলা হয়েছিল। এখানে অর্থনৈতিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সম্ভব। অর্থনৈতিক উন্নয়ন মডেল বলতে সেই মডেলে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা নিশ্চিত হয়। প্রণীত মডেলগুলোকে চারটি ভাবে বিভক্ত করা ছিল, সীমাবদ্ধ ছিল। এক নম্বরে ছিল রৈখিক স্তরভিত্তিক উন্নয়ন মডেল, যেমন রাষ্ট্রের মডেল, হ্যারড ডোমার মডেল ইত্যাদি। দুই, কাঠামোগত পরিবর্তন মডেল, যেমন আর্থার লুইসের মডেল। তিন, আন্তর্জাতিক নির্ভরতা বিপ্লব মডেল, যেন নব্য উপনিবেশ নির্ভরতা মডেল এবং ফলস প্যাবডিজম মডেল ইত্যাদি। নিউ ক্লাসিক্যাল প্রতি বিপ্লবী মডেল, যেমন সলোর মডেল। এসব মডেলে অনুমিত কিছু শর্তের প্রেক্ষিতে কিছু কর্মপন্থা এবং করণীয় নির্দেশ রয়েছে। এখন এই কুমিল্লা মডেলকে একটা পল্লী উন্নয়নের একটা আদর্শ মডেল হিসেবে বলা যায়। 1959 সালে তদানীন্তন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান প্রদেশের কুমিল্লা পল্লী উন্নয়ন, তোমরা জানো সেখানে বার্ড আছে। এখানে এর উদ্দেশ্য ছিল কর্মসূচির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দান। স্বাধীনোত্তরকালে এই প্রতিষ্ঠানে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ড নামে পরিচিত ছিল। 1960 সালে উক্ত একাডেমির পক্ষ থেকে মানব সম্পদ উন্নয়ন এবং পল্লী এলাকার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গবেষণা প্রতিষ্ঠা পল্লীবাসীকে জনগণকে সংগঠিত করে। এলাকার সময় কুমিল্লা সমবায় সমিতি নামে একটি কৃষি সমবায় গড়ে তোলা হয়। এই সমবায় সমিতির মূল লক্ষ্য ছিল কৃষকদের সঞ্চয় বাড়িয়ে মূলধন সৃষ্টি করা, মহাজনী প্রকোপ থেকে কৃষককে রক্ষা করা, কৃষির আধুনিকায়ন ঘটানো, স্থানীয় সমস্যা মোকাবেলায় জনগণকে সংগঠিত করা এবং গ্রামে গ্রামে সমবায় সমিতি গড়ে তুলে কৃষি পণ্য সংরক্ষণ করা ইত্যাদি। কুমিল্লা সমবায় সমিতির কার্যাবলী ছিল সমবায়ের সদস্যদেরকে সমিতি গঠন ও পরিচালনা প্রশিক্ষণ দান, সদস্যদের কৃষি সম্পন্ন সম্বন্ধে প্রশিক্ষণ দান, সদস্যদের বাধ্যতামূলক সঞ্চয় পরবর্তীতে যাতে মূলধনে পরিণত করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ, সদস্যদের প্রয়োজনীয় তহবিল থেকে ঋণ দেন, সদস্য কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপাদান যেমন বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ করা। সমবায় ন্যূনতম 15 জন সদস্য নিয়ে গ্রামভিত্তিক সমিতি গঠিত হয়। সমিতিগুলো পরিচালনার লক্ষ্যে 18 সদস্য বিশিষ্ট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। সমবায় সমিতির সদস্য মাথাপিছু দায়িত্ব পালন, যেমন সাপ্তাহিক সভায় হাজিরা, নিয়মিত চাঁদা প্রদান, সময়মতো ঋণ পরিশোধ, বছরে অন্তত একটি শেয়ার কেনা ইত্যাদি। পরিশেষে কুমিল্লা সমবায় সমিতির কার্যাবলী একটা মডেল হিসাবে কাজ করছে। কুমিল্লা মডেলকে সারা দেশে গ্রামে গ্রামে বিস্তৃত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এভাবে গ্রামীণ স্বনির্ভর অর্থনৈতিক হয়ে দাঁড়াবে। এখন বাংলাদেশের পল্লী উন্নয়নে কুমিল্লা মডেলের যে ভূমিকাটা ছিল সেটা কী ছিল? বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী যারা মূলত গ্রামবাসী, তাদের উন্নয়নের লক্ষ্যে জন্ম নেয় পল্লী উন্নয়ন একাডেমি। পল্লী উন্নয়ন একাডেমির তত্ত্বাবধানে গড়ে ওঠে কুমিল্লা সমবায় সমিতি। কালক্রমে তা সারা দেশে কুমিল্লা মডেল নামে খ্যাত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়নকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখে কুমিল্লা মডেল। 1960 সালে কুমিল্লা সমবায়ের জন্ম। 1963 সালে নাটোরে অনুরূপ সমবায় সমিতি প্রতিষ্ঠা করা। পরবর্তীতে নানা প্রান্তে আরও বিভিন্ন রকমের সমিতি গড়ে ওঠে। এই পল্লী উন্নয়নে কুমিল্লা মডেলের বিভিন্ন অবদান আছে। যেমন দেখো, একটা কৃষির উন্নয়ন। কৃষি উন্নয়নে কুমিল্লা মডেলের অবদান অনবদ্য। কৃষকদের সংগঠিত করা থেকে শুরু করে ঋণ দান, কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্র ইত্যাদি সরবরাহ করে চলছে কুমিল্লা মডেলের আদলে গড়ে ওঠা সমিতিগুলো। আর এছাড়াই গ্রামীণ
অর্থনীতির কি সমৃদ্ধতর হচ্ছে। আরও সহজে অর্থ ও তহবিল যোগান, ব্যাংক, বিমা প্রভৃতি ঋণ গ্রহণে কৃষকদের এক প্রকার সুযোগ নেই, কারণ জনগণ জামানত সহ নানান আমলাতান্ত্রিক জটিলতা তারা এগুলো করে তারা আসলে তাদের মূলধন সঞ্চয় করতে পারে না। এর বিকল্প হলো গ্রামের রক্তচোষা মহাজনদের কাছ থেকে চড়া সুদে তাদের ঋণ নিতে হয়। কুমিল্লা মডেলে গড়ে ওঠা সমবায় কৃষকদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করে তাদেরকে সহজ সাথে কৃষকদেরকে ঋণ দিয়ে তাদের তহবিল গঠনের ব্যবস্থা করে দিচ্ছে। তারপর মূলধন গঠন, প্রান্তিক কৃষকরা দারিদ্র্যের ফাঁদ থেকে বেরোতে না পারলে মূলধনের অভাবে তারা বিভিন্ন রকম কাজ করতে পারে না। কুমিল্লা সমবায় কৃষকদের সঞ্চয় উদ্বুদ্ধ করা, এমনকি বাধ্যতামূলক সঞ্চয় দ্বারা তারা মূলধন গড়ে তুলতে উদ্বুদ্ধ করে এবং কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়। উৎপাদন বৃদ্ধি, কুমিল্লা সমবায় কৃষকদের উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করেছে, ফলে সারা দেশে উৎপাদন বেড়েছে। অতীতে কুমিল্লা এলাকায় হেক্টর প্রতি আমন ধান হতো 14 কুইন্টাল, পরবর্তীতে এটা 55 কুইন্টালে দাঁড়ায়। কর্মসংস্থান, কুমিল্লা সমবায় গ্রামগুলোতে রাস্তাঘাট তৈরি, খাল কাটা, বাঁধ নির্মাণ করতে কাজ করে সকল কাজের জন্য দরকার হয় শ্রমিক। এজন্য অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় এবং মহিলাদেরকেও কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে তোলা হয়। অবকাঠামোগত উন্নয়ন, 1962-63 সালে কুমিল্লা সমবায় প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থে 3600 মাইল নতুন রাস্তা নির্মাণ করে। এছাড়া আরও 8700 মাইল রাস্তা মেরামত করে 1600 মাইল খাল খনন করা হয়। এগুলো কুমিল্লা মডেলের একটা কার্যক্রম ছিল। প্রশিক্ষণ, জনসংখ্যা সৃষ্টি করা, কুমিল্লা সমবায় সমিতির সদস্যদের নিয়মিত অত্যাধুনিক চাষাবাদ, উন্নত বীজ ব্যবহারের ব্যাপারে প্রশিক্ষণ দেয়। এগুলো ছিল কুমিল্লা মডেলের বিভিন্ন রকমের ভূমিকা বা তাদের অবদানটা। তো তোমরা এটা দেখলে যে কুমিল্লা একটা মডেল হিসাব গ্রহণ করেছে। এখন দেখো মাইক্রো ক্রেডিট, যেটা বাংলাদেশের গ্রামীণ ক্ষুদ্র ঋণের বের করে, মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণটা আসলে কী রকমের? ক্ষুদ্র ঋণ ছিল, এর অর্থ ছিল মাইক্রো ক্রেডিট, যা বর্তমান যুগে বহুল প্রচলিত একটা, সবাই জানে। উন্নত দেশগুলো দরিদ্রতা হ্রাস করার জন্য বর্তমান বিষয়ে ক্ষুদ্র ঋণকে একটা তাদের উইপেন বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এটা বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কর্মসূচিটা আসলে একসময় 1976 সাল সর্বপ্রথম বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সুচিন্তিত হয়। গ্রামীণ ব্যাংক এক্ষেত্রে প্রথমে একটা মাইক্রো ক্রেডিট গ্রামীণ এটা দিচ্ছে। তাদের থেকে বিভিন্ন রকমের ক্ষুদ্র ঋণ ইতিবাচক ভূমি রাখছে, যেমন দারিদ্র্য বিমোচনে বিপ্লব সাধন, নারীর ক্ষমতায়ন ও নারীকে ঘরের চাল ডাল থেকে বের করে অর্থনৈতিক মূলধারায় নিয়ে আসা, শিক্ষা, স্বাস্থ্য, নির্যাতন, পরিবার পরিকল্পনা প্রভৃতিকে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। তারপরে হলো যে দরিদ্র মানুষকে দারিদ্র্যের চক্র থেকে ভেঙে বের করে নিয়ে আসা, অতিরিক্ত সুদের হার থেকে ইতিবাচক পাশে কিছু নেতিবাচক দিকও আছে, যেমন নেতিবাচক দিকগুলো ছিল অতিরিক্ত সুদের হার, তারপর ঋণ আদায়, নিষ্ঠুর আচরণ ও জবরদস্তি করা, পরনির্ভরশীল করে তোলা, ঋণ চক্রে আবদ্ধ করে তোলা, সামষ্টিক অর্থনীতিতে এর কোনো ভূমিকা ছিল না। সমালোচনা করাও এটা না, ক্ষুদ্র ঋণগুলো অবদান আমাদের দেশে এখন দৃশ্যমান হচ্ছে, এটাও ভাবতে আমরা পারি যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নিন্দা করেও না, আবার এগুলোর কোনো পজিটিভও দেখা আছে। ক্ষুদ্র ঋণের বিকল্প গ্রামবাসীদের কাছে আছে একটা মহাজন গ্রুপ। এই মহাজনরা একদিকে যেমন শোষক তেমনি রক্তচোষা, এ থেকে তাদের গ্রামীণ দারিদ্র শৃঙ্খলাকে ছিন্ন করে তারা একটা ভিত গড়ে তুলতেছে। এ প্রসঙ্গে অর্থনীতি অ্যাডাম স্মিথ বলেছে, মানি মেক্স মানি, অর্থাৎ টাকায় টাকা নেয়। তবে সাথে সাথে কথা বললে চলবে না যে আমাদের উদ্দেশ্য ক্ষুদ্র ঋণের পরিমাণ বৃদ্ধি নয়, বরং মানুষকে এই পরিমাণে অর্থনৈতিক সক্ষমতা তুলে আনা, যাতে মানুষ দারিদ্র থেকে বের হয়ে সংগ্রাম করে ঋণ নির্ভর হতে না হয় তারা। সার্বিক বিবেচনায় ক্ষুদ্র ঋণ আমাদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে, আর নেতিবাচক দিকগুলো এড়াতে তদারককারী সংস্থাকে আরও তৎপর হবে। ক্ষুদ্র ঋণ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে হাতিয়ার হিসাবে কাজ করছে অনেকটা। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকাগুলো ছিল, বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের ভূমিকা অনেকটাই দাবিদার ভূমিকা। যেমন গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের পল্লী উন্নয়নের 80% লোকই বাস করে, এদের অর্থনৈতিক উন্নয়নে এই বিশাল দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামীণ দারিদ্র অনেকাংশে হ্রাস করেছে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রামীণ দারিদ্রের গতিকে অনেকটা কমিয়ে আনছে। পুঁজি প্রবাহ বৃদ্ধি, বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পুঁজির প্রবাহ নেই। ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রাম অঞ্চলে পুঁজি সরবরাহ বৃদ্ধি করে অর্থনৈতিক কার্যক্রমের গতি বৃদ্ধি করছে, বেকারত্ব হ্রাস করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিশেষ জনগোষ্ঠী বেকার জীবনযাপন করে, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও বিশাল বেকার জনগোষ্ঠীর বেকারত্ব অনেকটা এখন কমিয়ে আনা সম্ভব হয়েছে। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, বাংলাদেশের গ্রাম অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকার জন্য কর্মসংস্থানের সুযোগ ছিল না। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ফলে পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটছে, ফলে বিভিন্ন ব্যবসা
প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এগুলোর কাজে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পশু সম্পদ ও মৎস্য সম্পদের উন্নয়ন যেটা ছিল সেটা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ফলে গ্রামীণ অঞ্চলে হাঁস মুরগি, গরু ছাগল, মৎস্য চাষ ইত্যাদির ফলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানেরও ব্যাপক উন্নতি হচ্ছে। তারপর হলো যে জীবনযাত্রার মান বৃদ্ধি, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী ক্ষুদ্র ঋণ গ্রহণ করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের ব্যাপক উন্নতি ঘটছে। শিক্ষার বৃদ্ধি, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ফলে গ্রামীণ জনগণ অর্থনৈতিক উন্নতি ঘটায়, তারা শিক্ষার প্রতি অনেকটা আগ্রহী হয়ে উঠছে। ছেলে মেয়েদের অর্থ উপার্জনের জন্য কাজে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবার প্রতি অভিভাবকগণকে আগ্রহী হয়ে উঠছে। এখন নারী ক্ষমতায়ন বর্তমানে ব্যাপক একটা আলোচনার বিষয়। নারী ক্ষমতায়নের একটি অন্যতম দিক হলো নারী অর্থনৈতিক উন্নয়ন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নারী বেশি সুবিধাভোগী। ক্ষুদ্র ঋণ ব্যবহার করে নারী নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে। এর ফলে নারীর ক্ষমতায়ন প্রক্রিয়ার অগ্রগতি ঘটছে। তো আজকে আমরা কনসেপ্ট অফ রুরাল ডেভেলপমেন্টের যে জিনিসগুলো তোমরা দেখলে, আশা করি তোমরা সবাই এই ব্যাপারটা অনেক উপকৃত হয়েছে। যেমন পল্লী উন্নয়ন কি, বাংলাদেশের অর্থনীতি, পল্লী উন্নয়ন গুরুত্ব, প্যারামিটারগুলো, বাংলাদেশের পল্লী উন্নয়নের কৌশলসমূহ, এরপর পল্লী উন্নয়ন, জনগণের পার্টিসিপেশন, পল্লী উন্নয়নে কুমিল্লা মডার্নের ধারণা এবং বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের ভূমিকাটা। তো আশা করি তোমরা সবাই এই লেকচারটা দিয়ে উপকৃত হচ্ছে। পরবর্তীতে কোনো এক সময় তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।